হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজিৎ চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের যে প্রথম অধ্যায় আছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ। এই অধ্যায়ের আজকে প্রথম ক্লাস, ঠিক আছে। আজকে আমরা আইন সম্পর্কে জানবো, যে আইন বলতে কি বোঝো, ব্যাপক অর্থে আইন বলতে কি বোঝায়, সংকীর্ণ অর্থে আইন বলতে কি বোঝায়, তারপরে আইনের প্রকৃতি কিরকম, ঠিক আছে। সেই সমস্ত বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এই প্রথম অধ্যায় থেকে তোমাদের 8 মার্কস থাকছে, ঠিক আছে। আর এই 8 মার্কসের মধ্যে 2 মার্কসের একটা এসইউ থাকবে আর 6 মার্কসের একটা ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে, ঠিক আছে। 6 নম্বরের একটা বড় কোশ্চেন আসবে এই প্রথম অধ্যায় থেকে, আর 2 মার্কসের একটা এসসিকিউ টাইপ কোশ্চেন আসবে। তাহলে এই প্রথম অধ্যায়টি তোমাদের পড়তে হবে এই একটি 6 মার্কসের জন্য এবং একটি 2 মার্কসের জন্য, অর্থাৎ টোটাল 8 মার্কসের জন্য তোমাদের প্রথম অধ্যায়টি ভালো মতো পড়তে হবে। তাহলে দেখো যে আজকে আইন অর্থাৎ ল সম্পর্কে জানবো, যে আইন কি। দেখো, আইন হচ্ছে কতগুলি নিয়ম কানুন, তাই তো। নিয়ম কানুনের যে সমষ্টি, যেগুলি আমরা মেনে চলি, সেটি হচ্ছে আইন। যেমন রাস্তা দিয়ে যখন আমরা যাই আর কি বাইক নিয়ে, তখন যদি আমরা হেলমেট না পরি তাহলে আমাদের কি কাটে, যে চালান কেটে দেয়, ফাইন দিতে হয় আমাদের, তাই তো। তাহলে এটা কি, যে আমরা আইন যদি ভঙ্গ করি তখন আমাদের কি পেতে হয়, যে শাস্তি পেতে হয়। তাহলে এটাই তো একটা আইনের উদাহরণ, তোমরা বুঝতে পারলে যে আইন কি। তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা যদি আসে যে আইন বলতে তুমি কি বোঝো বা আইন বলতে কি বোঝায়, যদি আসে পরীক্ষায় 2 মার্কসের, তাহলে তোমরা এটা লিখবে যে আইন হলো মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণকারী সেই সকল সর্বজনীন নিয়মবিধি যেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও বলবৎযোগ্য এবং যা অমান্য করলে শাস্তি পেতে হয়, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু এখানের মধ্যে আর কি সংকীর্ণ অর্থে যে আইন বোঝায় তাকে এখানে সংজ্ঞায়িত করা হয়, ঠিক আছে। যে আইন হলো মানুষের বাহ্যিক আচার আচরণ, আমাদের যে বাহ্যিক আচার আচরণ তাকে নিয়ন্ত্রণ করে আইন, ঠিক আছে। আর সেই যে নিয়ন্ত্রণকারী যেই সকল সর্বজনীন নিয়মবিধি, অর্থাৎ সবার জন্য সেই নিয়ম কানুনটা। আমাদের রাষ্ট্রে কোনো যদি নিয়ম কানুন জারি হয়, হেলমেট সবারই পড়তে হয়, তাই না। তাহলে সেই সর্বজনীন নিয়মবিধি যেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, অর্থাৎ রাষ্ট্র এটাকে স্বীকৃতি দেয়, অর্থাৎ রাষ্ট্র হচ্ছে কি একটা সার্বভৌম প্রতিষ্ঠান। রাষ্ট্র সেখানে তার দ্বারা, রাষ্ট্রের দ্বারা সেই যে আইনটা সেটা আর কি বলবৎ হয়, স্বীকৃত ও বলবৎযোগ্য, এবং যা অমান্য করলে শাস্তি পেতে হয় সেটাই আইন, তাই তো। তাহলে তোমরা এটা 2 মার্কসের জন্য রেডি করে রাখতে পারো, ঠিক আছে। তারপরে দেখো ব্যাপক অর্থে আইন বলতে কি বোঝায়। তাহলে যদি আসে পরীক্ষায় যে ব্যাপক অর্থে আইন বলতে কি বোঝায়, তাহলে তোমরা এটা লিখতে পারো যে ব্যাপক অর্থে আইন বলতে সামাজিক আইন, নৈতিক আইন, ধর্মীয় আইন ও প্রাকৃতিক আইনকে বোঝায়। তাহলে এখানে এই 4টা আইন, ঠিক আছে, সামাজিক আইন, নৈতিক আইন, ধর্মীয় আইন আর প্রাকৃতিক আইনকে বোঝায়, ঠিক আছে। তাহলে এতটুকু মনে রাখবে যে ব্যাপক অর্থে আইন বলতে সামাজিক, নৈতিক, ধর্মীয় আর প্রাকৃতিক আইনকে বোঝায়। তাহলে এখানে ব্যাপক অর্থে বলতে এখানে সামাজিক ক্ষেত্রে, নৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে এবং প্রাকৃতিক আইন, সমস্ত আইন, অর্থাৎ ব্যাপক অর্থে কিন্তু এটাকে বোঝাচ্ছে। এখানে সামাজিক আইন বলতে বোঝায় হচ্ছে যেমন সমাজের মধ্যে মানুষ যাতে সুষ্ঠু এবং একটা সুন্দর জীবনযাপন করতে পারে তার জন্য যে বিধিনিষেধ, ঠিক আছে, সেটাই হচ্ছে কি সামাজিক আইন। যেমন আগে কুসংস্কার ছিল সমাজের মধ্যে, যে সতীদাহ প্রথা, ঠিক আছে। তারপরে বিধবা বিবাহ প্রচলন ছিল না তখন, কিন্তু বিধবা বিবাহ প্রচলন হয়, ঠিক আছে। তারপরে সতীদাহ প্রথা রোধ করা হয়। এই যে সমাজে কুসংস্কার অনেক ছিল, এটাকে রোধ করা হয় আইনের মাধ্যমে, এগুলো হচ্ছে সামাজিক আইন বলতে পারো, ঠিক আছে। তারপরে নৈতিক আইন, যে সমাজের মধ্যে ন্যায় অন্যায়, ভালো মন্দ, এই সমস্ত বিষয়ে যে নিয়ম কানুন, সেগুলো হচ্ছে নৈতিক আইন, ঠিক আছে। যেমন চুরি না করা, চুরি করলে শাস্তি পেতে হয়, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে নৈতিক আইনের মধ্যে পড়ে। তারপরে ধর্মীয় আইনের মধ্যে যেমন বিভিন্ন ধর্মশাস্ত্রে, ঠিক আছে, বিভিন্ন ধর্মের, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, জৈন, ঠিক আছে, মুসলমান, তাদের যে ধর্মগ্রন্থ, সেখানে ধর্মগ্রন্থের যেসব নিয়ম কানুন অর্থাৎ নির্দেশিকা জারি করা হয়েছে সেই ধর্মাবলম্বী মানুষদের ওপর, সেটা হচ্ছে ধর্মীয় আইন। তারপরে প্রাকৃতিক আইন, অর্থাৎ প্রাকৃতিক যে কার্যকরণ সম্পর্কিত যে নিয়ম কানুন, সেটা হচ্ছে প্রাকৃতিক আইন। তাহলে এই 4টিকে একত্রে বলা হয় ব্যাপক অর্থে, ঠিক আছে। তাহলে যদি কোশ্চেন আসে যে ব্যাপক অর্থে আইন বলতে কি বোঝো,
তাহলে লিখে দিবে যে ব্যাপক অর্থে আইন বলতে সামাজিক আইন, নৈতিক আইন, ধর্মীয় আইন ও প্রাকৃতিক আইনকে বোঝায়। তারপরে দেখো সংকীর্ণ অর্থে আইন বলতে কি বোঝায়, যদি কোশ্চেন আসে তখন লিখবে যে সংকীর্ণ অর্থে আইন বলতে রাষ্ট্রীয় আইনকে বোঝায়। ঠিক আছে, শুধু রাষ্ট্রে সীমাবদ্ধ এটা, কারণ এটা সংকীর্ণ সীমাবদ্ধ, কিন্তু এটা ব্যাপক অর্থাৎ এখানে সামাজিক, নৈতিক, ধর্মীয়, প্রাকৃতিক সমস্ত আইনকেই বোঝাচ্ছে। এটা সংকীর্ণ অর্থে। যে সংকীর্ণ অর্থে আইন বলতে রাষ্ট্রীয় আইনকে বোঝায়, যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, যেটা শুধুমাত্র রাষ্ট্র স্বীকৃত, রাষ্ট্র এখানে বলবৎ করবে সেই আইনটাকে। ঠিক আছে, যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও বলবৎ হয় এবং যা অমান্য করলে শাস্তি পেতে হয়। আর কি প্রথম যে সংজ্ঞাটা দিয়েছিলাম প্রায় সেম। তোমরা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি পড়ছো, তাহলে এখানে সংকীর্ণ অর্থে কিন্তু আর কি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আইনকে বোঝানো হয়। যে এখন দেখো এই 5টি সংজ্ঞা, যে কোন রাষ্ট্রবিজ্ঞানী কিভাবে আইনকে সংজ্ঞায়িত করেছেন, এভাবে কোশ্চেন এসে যায়। ঠিক আছে, 2 মার্কসের কোশ্চেন আসতে পারে যে জন অস্টিনের প্রদত্ত আইনের সংজ্ঞাটি দাও, বা হল্যান্ডের প্রদত্ত আইনের সংজ্ঞাটি দাও, বা উড্রো উইলসন প্রদত্ত আইনের সংজ্ঞাটি কি, বা বার্কারের প্রদত্ত আইনের সংজ্ঞাটি কি, মার্ক্সবাদীরা আইনকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন, এভাবে কোশ্চেন আসতে পারে, তার জন্য আমি লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে জন অস্টিনের মতে আইন হলো সার্বভৌমের নির্দেশ। তোমাদের এই সার্বভৌম কথাটা, এটার মানে জানতে হবে। দেখো সার্বভৌম বলতে বোঝায় হচ্ছে আর কি, সার্বভৌম রাষ্ট্র বলতে বোঝায় যেই রাষ্ট্র আর কি বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত, অর্থাৎ সর্বক্ষমতা সম্পন্ন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সার্বভৌম। তাহলে সেই সার্বভৌমের নির্দেশ, তাহলে আইন হচ্ছে সার্বভৌমের নির্দেশ, রাষ্ট্র হচ্ছে একটা সার্বভৌম প্রতিষ্ঠান, তাহলে রাষ্ট্রের যে নির্দেশ সেটাই হচ্ছে সার্বভৌমের নির্দেশ। ঠিক আছে, তাহলে আইন হচ্ছে সেটাই, যে রাষ্ট্রের নির্দেশ, অর্থাৎ রাষ্ট্র যে আইন প্রণয়ন করবে সেটাই আইন। আইন সার্বভৌমের নির্দেশ বলে রাষ্ট্রের সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর বাধ্যতামূলকভাবে প্রযুক্ত হয়। যেহেতু এই আইনটি সার্বভৌমের নির্দেশ, অর্থাৎ যেই প্রতিষ্ঠানটা আর কি বাহ্যিক এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত, তার নির্দেশ বলে সকল ব্যক্তি, সেই রাষ্ট্রের সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর সেটা বাধ্যতামূলকভাবে প্রযুক্ত হয়। এটা জন অস্টিনের মতে আইনের সংজ্ঞা। হল্যান্ডের মতে আইন হলো সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষের দ্বারা প্রযুক্ত সেই সব নিয়ম যা মানুষের বাহ্যিক আচার আচরণকে নিয়ন্ত্রণ করে। এই যে সংজ্ঞাগুলি, এগুলি কিন্তু নির্দিষ্ট এই রাষ্ট্রবিজ্ঞানী দিয়েছেন। এমন না যে তোমরা আইন সম্পর্কে জানো যে আইন কি, তারপরে তোমরা অনেকে আছো যে আমি আইন সম্পর্কে জানি, তোমরা আইন সম্পর্কে নিজে বানিয়ে লিখে দিলে যে জন অস্টিন প্রদত্ত সংখ্যাটি হলো এই। ঠিক আছে, কিন্তু সেটা লিখলে তো তোমার সংখ্যা হয়ে যাবে, তুমি নিজে রাষ্ট্রবিজ্ঞানী হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, এই রাষ্ট্রবিজ্ঞানী যেই রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলবে এই A to Z এই সংখ্যাটাই দিতে হবে। ঠিক আছে, কারণ এই রাষ্ট্রবিজ্ঞানী এই সংখ্যাটাই বলেছেন, এর বাইরে কিছু বলেননি। ঠিক আছে, বানিয়ে দিতে গেলে ভুল হয়ে যাবে, তার জন্য তোমরা এগুলো লিখে নাও। তারপরে উড্রো উইলসনের মতে আইন হলো মানুষের স্থায়ী আচার, ব্যবহার ও চিন্তার সেই অংশ যা সাধারণ নিয়মাবলী হিসেবে সুস্পষ্ট ও আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে এবং যার পিছনে সরকারের কর্তৃত্ব ও ক্ষমতার সুস্পষ্ট সমর্থন থাকে। ঠিক আছে, তারপরে বার্কারের মতে আইন হলো ব্যক্তির আচার আচরণ নিয়ন্ত্রণকারী সেই সকল বিধান যেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়ে বৈধ হয়ে ওঠে এবং যেগুলি নৈতিক মানদণ্ডে মূল্যবোধ সম্পন্ন। তাহলে এখানে আইন হলো ব্যক্তির আচার আচরণকে নিয়ন্ত্রণকারী। ঠিক আছে, যে রাষ্ট্র একটা আইন প্রণয়ন করলো, সেই আইনটা কি করলো, যে আমাদের আচার আচরণকে পরিবর্তন করলো, যেগুলি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, রাষ্ট্র যেটাকে স্বীকৃতি দিয়েছে, স্বীকৃত হয়ে বৈধ হয়ে ওঠে এবং যেগুলি নৈতিক মানদণ্ডে মূল্যবোধ সম্পন্ন। ঠিক আছে, তারপরে মার্ক্সবাদীদের মতে মার্ক্সবাদীরা আইনকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন, যে মার্ক্সবাদীরা আইনকে শ্রেণী বিভক্ত রাষ্ট্রে ক্ষমতাভোগী শ্রেণীর স্বার্থ রক্ষা করার নিয়ম বিধি বলে গণ্য করে থাকেন। তাহলে এখানে যখনই তোমরা মার্ক্সবাদ পড়বে বা মার্ক্সিজম পড়বে, তখন তোমাদের পড়তে হবে যে সেখানের মধ্যে শ্রেণী কথাটা আসবেই। যে এই মার্ক্সবাদীরা যে আর কি, মার্ক্সবাদ পড়তে গেলে তোমাদের পড়তে হবে যে একটা উৎপাদন ব্যবস্থা, আর যেই উৎপাদন ব্যবস্থার মধ্যে শ্রেণী রয়েছে, অর্থাৎ একটা শ্রমিক শ্রেণী বা পুঁজিপতি শ্রেণী ধরতে পারো, যেমন পুঁজিবাদী সমাজে। ঠিক আছে, পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে একটা থাকে শিল্পপতি বা পুঁজিপতি, আর একটা থাকে শ্রমিক শ্রেণী। তাহলে এদের মধ্যে কি হয়, যে পুঁজিপতিরা যা চায় তাদের ইচ্ছা অনুযায়ী তারা আইন তৈরি করতে পারে। তাহলে এখানে মার্ক্সবাদীদের মতে যে শ্রেণী বিভক্ত রাষ্ট্রে, যেই রাষ্ট্রের মধ্যে শ্রেণী আছে, উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণী, উচ্চ শ্রেণী সর্বদা নিম্ন শ্রেণীকে কি করবে, যে শোষণ করে।
তাহলে এই শ্রেণীবিভক্ত রাষ্ট্রের মধ্যে ক্ষমতাভোগী শ্রেণীর স্বার্থ রক্ষা করার আর কি স্বার্থ রক্ষা করা, অর্থাৎ যারা ক্ষমতা ভোগ করে, যারা পুঁজিপতি, ঠিক আছে, যারা শিল্পপতি, যাদের কাছে অর্থ আছে, ঠিক আছে, তারাই তাদের স্বার্থ রক্ষা করার জন্য যে নিয়ম বিধি সেটাই হচ্ছে এখানে আইন বলে গণ্য হয়ে থাকেন। এটা মার্ক্সবাদীরা বলেছেন যে যারা ক্ষমতাশালী রাষ্ট্রের মধ্যে তাদের ইচ্ছা অনুযায়ী আইন প্রণয়ন করতে হবে, তাদের স্বার্থ সংরক্ষণ করাই এখানে আইন বোঝায়, ঠিক আছে। যে আর তারা আইনকে সমাজের বিত্তবান শ্রেণীর ইচ্ছার প্রকাশ হিসেবে দেখে থাকেন। তাহলে মার্ক্সবাদীরা এই আইনকে সমাজের বিত্তবান, যাদের কাছে আর কি ধন সম্পদ আছে, তাদের সেই শ্রেণীর ইচ্ছার প্রকাশ, অর্থাৎ তাদের যে ইচ্ছার প্রকাশ সেটাই হচ্ছে আইন। যে তাদের ইচ্ছে যে এমন আইন প্রণয়ন করা হোক যাতে তাদের স্বার্থ রক্ষিত হয়, তাদের যাতে আরো তারা সুবিধা ভোগ করতে পারে, ঠিক আছে, শ্রেণী বিভক্ত সমাজে। তাহলে এটা হচ্ছে মার্ক্সবাদীদের দেওয়া সংজ্ঞা আইন সম্পর্কে। এবার দেখব আইনের প্রকৃতি, ঠিক আছে, অর্থাৎ নেচার অফ ল। এখানে আমি 5টি পয়েন্টের মাধ্যমে আলোচনা করবো, ঠিক আছে। যে এটা কিন্তু 6 মার্কসের কোশ্চেন আসতে পারে একটা, ঠিক আছে, যে এমন কোশ্চেন আসতে পারে যে আইনের সংজ্ঞা দাও এবং আইনের প্রকৃতি বিশ্লেষণ করো, ঠিক আছে, এভাবে 6 মার্কসের একটা কোশ্চেন আসতে পারে তোমাদের, ঠিক আছে। তাহলে দেখো এখানে বিশ্লেষণমূলক মতবাদ। এই বিশ্লেষণমূলক মতবাদ এর যে তাত্ত্বিকগণ, সেই তাত্ত্বিকদের মতে যে রাষ্ট্রই হলো আইনের উৎস। আর এই যে আইন, এই আইন কাদের দ্বারা প্রণীত হয়? যে একটা রাজনৈতিক, ঠিক আছে, একটা সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষের দ্বারা নাকি এই আইন প্রণীত হয়, আর যেটা শুধু বল প্রয়োগের মাধ্যমেই কিন্তু করা হয়। যেহেতু আইন যদি কেউ অমান্য করে তার জন্য শাস্তি পেতে হয়, তার জন্যই নাকি মানুষ এই আইনকে মেনে চলে, ঠিক আছে। এটা হচ্ছে এই বিশ্লেষণমূলক মতবাদের তাত্ত্বিকগণরা মনে করেন যে আইন মানুষেরা এর জন্যই মেনে চলে কারণ এটা হচ্ছে একটা বল প্রয়োগ, তাদের উপরে বল প্রয়োগ করা হয়। যদি আইন না মান্য করা হয় তাহলে শাস্তি পেতে হবে, তাহলে এর জন্যই নাকি তারা আইন মেনে চলে। তারপরে হচ্ছে যে আদর্শবাদী মতবাদ। এই আদর্শবাদী মতবাদের তাত্ত্বিকগণরা মনে করেন তারা বাস্তব জগতের পরিবর্তে নৈতিক মানদণ্ডের ওপর কিন্তু এই আইনের প্রকৃতি বিচার বিশ্লেষণ করে, ঠিক আছে। তাহলে এখানে আদর্শবাদী মতবাদের তাত্ত্বিকগণরা তারা আর কি বাস্তব জগতের পরিবর্তে তারা নৈতিক মানদণ্ডের ওপর আর কি এই আইনের যে প্রকৃতি সেটা বিচার বিশ্লেষণ করে থাকে। তারপরে এখানে ঐতিহাসিক মতবাদ। এই ঐতিহাসিক মতবাদের যে তাত্ত্বিকগণ তারা মনে করেন যে এই যে আইন, এই আইনের মূল উৎস শুধুমাত্র রাষ্ট্র নয়, এর মূল উৎস অন্য জায়গা থেকেও আছে, যেমন প্রথা, রীতিনীতি, ঠিক আছে, এইসব থেকেও আইনের উৎপত্তি হয়, অর্থাৎ এই সব থেকেও এগুলি হচ্ছে রীতিনীতি আর কি প্রথা, এগুলিও হচ্ছে আইনের উৎস। এই ঐতিহাসিক যে তাত্ত্বিকগণ, এই ঐতিহাসিক মতবাদের যে তাত্ত্বিকগণ তাদের মতে যে এই যে আইন যদি কেউ অমান্য করে, ঠিক আছে, মান্য না করে তাহলে শাস্তি পেতে হয়, এর জন্যই যে মানুষ আর কি আইনকে মেনে চলে, এটা ঠিক নয়। এই ঐতিহাসিক মতবাদের তাত্ত্বিকগণরা মনে করেন যে এই যে আইন, এই আইনের যে উপযোগিতা তার সম্পর্কে মানুষ অবগত হয়, তার জন্যও কিন্তু এই আইনের উপযোগিতার জন্য আইনকে মানুষ মেনে চলে, ঠিক আছে। তাহলে শুধুমাত্র শাস্তি পেতে হয় বলেই মানুষ আইনকে মেনে চলবে তা কিন্তু মনে করেন না এই ঐতিহাসিক মতবাদের তাত্ত্বিকগণরা। তারা মনে করেন যে যেহেতু এই আইনের উপযোগিতা রয়েছে তার জন্য তারা মেনে চলেন এটাকে। কিন্তু বিশ্লেষণমূলক মতবাদে কি বলা হয়েছে যে যেহেতু এটা বল প্রয়োগ, ঠিক আছে, যেহেতু শাস্তি দেওয়া হয় যদি কেউ আইন না মানে, তার জন্যই মানুষেরা কি করে যে আইনকে মেনে চলে। তাহলে তার বিপরীত হচ্ছে ঐতিহাসিক মতবাদ। তারপর হচ্ছে মার্ক্সীয় মতবাদ। এই মার্ক্সীয় মতবাদের যে তাত্ত্বিকগণ তারা মনে করেন যে একটা শ্রেণী বিভক্ত সমাজে, মনে রাখবে যখনই মার্ক্সীয় কথাটা আসবে তখন তোমাদের মাথায় একটা জিনিস আসবেই, সেটা হচ্ছে শ্রেণী। যে শ্রেণী বিভক্ত সমাজ, যেই সমাজের মধ্যে শ্রেণী বিভক্ত আছে, উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণী আছে, অর্থাৎ শ্রেণীতে বিভক্ত, অর্থাৎ একটা শ্রেণী হচ্ছে ধনবান আর একটা শ্রেণী হচ্ছে যাদের কাছে কোনো অর্থ তুলনামূলকভাবে অনেকটাই কম। তাহলে এই যে শ্রেণী বিভক্ত সমাজে কিন্তু আইন কিন্তু জনকল্যাণ করতে পারে না, এটা মার্ক্সবাদীদের মতে, ঠিক আছে। এই মার্ক্সবাদী তাত্ত্বিকরা মনে করেন যে কেবলমাত্র সমাজতান্ত্রিক সমাজেই কিন্তু আর কি আইন সমাজের আর কি করতে পারে যে কল্যাণ সাধন করতে পারে। আইন কিসের জন্য প্রণয়ন করা হয়?
যে মানুষ যাতে সুষ্ঠু হবে, ঠিক আছে, সুস্থ একটা সমাজ গড়ে তোলার জন্য, একটা সুন্দর সুস্থ জীবন পরিচালনা করার জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের মঙ্গল সাধনের জন্য কি করা হয়, যে আইন প্রণয়ন করা হয়। কিন্তু সেটা শুধুমাত্র সমাজতান্ত্রিক সমাজেই সম্ভব, শ্রেণী বিভক্ত সমাজে সম্ভব নয়, এটা মার্ক্সবাদীরা মনে করেন। তারপরে হচ্ছে সমাজতাত্ত্বিক মতবাদ। এই সমাজতাত্ত্বিক মতবাদের যে তাত্ত্বিকগণ, তাদের মতে আইন হলো সামাজিক একটা শক্তির ফল, অর্থাৎ সামাজিক কল্যাণ সাধনের জন্য, ঠিক আছে, সমাজের কল্যাণ সাধনের জন্যই নাকি কি করা হয়, যে আইন প্রণয়ন করা হয়, ঠিক আছে। তাহলে এই সমাজতাত্ত্বিকগণের মতে যে সামাজিক কল্যাণ সাধনের জন্যই কি করা হয়, যে আইনকে প্রণয়ন করা। তাহলে আশা করি আজকে আইন সম্পর্কে যা আলোচনা করলাম তা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে নোটগুলি যেগুলি আলোচনা করলাম তা কিন্তু আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা আছে, তাহলে সেই গ্রুপে যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে কিন্তু স্ক্রিনের মধ্যে দেখো দেওয়া একটা নম্বর আছে, সেই নম্বরে তোমরা কি মেসেজ করবে আমাকে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যে আমি পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমি যুক্ত করে দেব। আর মাত্র 249, ঠিক আছে, মাত্র 249 টাকায় সম্পূর্ণ সেকেন্ড সেমিস্টার কিন্তু কভার হয়ে যাবে, একবার পেমেন্ট করবে আর সম্পূর্ণ সেমিস্টার তোমরা পড়বে, ঠিক আছে। তাহলে এই গ্রুপে জয়েন হলে তোমরা কি কি সুবিধা পাবে আমি আগের ভিডিওতে বলেছিলাম, আবার বলে দিচ্ছি, যে 2, 4 এবং 6 নম্বরের সমস্ত নোট পাবে, পিডিএফ তোমরা প্রিন্ট করে নিতে পারো। তাছাড়া একদম টেক্সট বুক ভিত্তিক উপযোগী আমি নোট তৈরি করে এখানে সেন্ড করব। আর প্রতি মাসের শেষে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে তোমাদের জন্য গুগল মিটে, ঠিক আছে। গুগল মিটে কিন্তু ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে প্রতি মাসের শেষে, ঠিক আছে। সেখানে তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারবে। আর প্রতি অধ্যায়, তোমাদের 6টা অধ্যায় আছে, তাহলে প্রত্যেকটি অধ্যায়ের যখন ক্লাস শেষ হবে তার শেষে কিন্তু আমি ক্লাস টেস্ট নেব, ঠিক আছে। আর যখনই 6টি অধ্যায় কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে গেলে সম্পূর্ণ সিলেবাসের ওপর 40 মার্কস, ঠিক আছে, 40 মার্কসের একটা এক্সাম নেব, ঠিক আছে। তাহলে এই গ্রুপে তোমরা যদি জয়েন হতে ইন্টারেস্ট থাকো তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু আমাকে SMS করতে পারো, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।